बुद्धं शरणं। আমরা বেরিয়ে পড়েছি গয়াতে নেমে ভারত সেবাশ্রম সংঘে ঘর নিয়ে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে বুদ্ধগয়া দেখতে। একটা আমরা অটো নিয়েছি, অটো দাদা আমাদের সঙ্গে রয়েছে, উনি বলেছেন সব দেখিয়ে দেবেন। তো একটু আগে পর্যন্ত ক্যামেরা বের করার মতো পরিস্থিতি ছিলাম না, কারণ গয়া শহর প্রচণ্ড কনজাস্টেড। মানে বের করলে যে কী হতো তার ঠিক নেই, ধাক্কা লেগে যেত। তো আমরা যেখানে যাচ্ছি পাশে গাছপালার মাঝে দেখতে পাচ্ছি সেই নিরঞ্জনা নদী, কী বলুন তো, হ্যাঁ ফল্গু নদী। একটু গাছপালা কমলে আপনাদের দেখাবো ফল্গু নদী। এই ফল্গু নদীর পাড়েই বুদ্ধদেব সে নেপাল থেকে এসে জীবনের মানে, কেন মানুষের এত দুর্বিষহ অবস্থা, কেন হিংসা, এর খোঁজ করবার জন্যই এখানে তিনি ধ্যান করেছিলেন। আর সেসব জায়গাগুলো দেখবো আজকে, চলুন বেরিয়ে পড়ি। এই সেই ফল্গু নদী হিন্দু ও বুদ্ধ ধর্মের খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে এই নদী। এর পাশ দিয়ে যেতে যেতে আমরা বুদ্ধ গয়ার প্রধান আকর্ষণ মহামতি মন্দিরের সামনে এসে পৌঁছালাম। মন্দিরে মোবাইল বা এরকম ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বা ব্যাগ নিয়ে ঢোকা বারণ। ওখানে মোবাইল রাখার এবং ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে, তবে আপনি ক্যামেরা নিয়ে যেতে পারেন। ক্যামেরা পিছু 100 টাকা জমা দিতে হবে। এই সেই মহামতি মন্দির, যেটা কালের গর্ভে বুদ্ধিজমের হাত থেকে, বুদ্ধ যারা মানেন তাদের হাত থেকে চলে গিয়েছিল। এখানকার শাক্তরা এটা দখল করে, বা এখানকার মহন্তরা এখানে দখল করে রেখেছিল। যে তারপরে মহাবোধি সোসাইটি গঠন হয়, গঠন করার পরে এটাকে উদ্ধার করা হয়। সেই উদ্ধারে আমাদের কলকাতার মানুষজনের অনেক সহযোগিতা ছিল। তারপরে এটা সারা পৃথিবীর কাছে বুদ্ধিজমের একটা সেন্টার হয়ে উঠেছে নতুন করে। আর এর পিছনেই রয়েছে সেই বোধিসত্ত্ব গাছ। চলুন আমরা এগোই। बुद्धं शरणं गच्छामि, धर्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि, बुद्धं। আমরা সেই বোধিসত্ত্ব গাছের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে বুদ্ধ 49 দিন সাধনা করে জীবনের সত্য, কেন মানুষের দুর্বিষহ অবস্থা, সমস্ত কিছু বুঝতে পেরেছিলেন। মানে বোধ অবলম্বন করেছিলেন, বোধ প্রাপ্তি করেছিলেন, চরম জ্ঞানের লাভ করেছিলেন। আর সেই গাছটা হলো এইটা। আসলে সেই গাছটি নয়, এটা হলো সেই গাছটার পঞ্চম প্রজন্ম বলে ধরে নেওয়া হয়। বহুবার এটাকে ধ্বংস করা হয়েছে। ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষণে শক্তিশালী রাজারা এটাকে ধ্বংস করেছে, প্রকৃতি এটাকে ধ্বংস করেছে, কিন্তু এই বোধিসত্ত্ব গাছ কিন্তু এখানে টিকে থেকেছে বিভিন্ন রূপে, বিভিন্নভাবে। কলিঙ্গী যুদ্ধের পরে অশোক যখন বুদ্ধ ধর্ম গ্রহণ করলেন, তারপর এই বোধিসত্ত্ব গাছের একটি অংশ তার কন্যা সংঘমিত্রাকে দিয়ে তিনি শ্রীলঙ্কার অনুরাধাপুরমে পাঠিয়ে দেন। অশোক যাতে বুদ্ধ ধর্ম গ্রহণ করতে না পারেন, তার জন্য তার এক স্ত্রী তিসারাক্ষে তিনি এই গাছটিকে কেটে দেন। তারপর খ্রিস্টপূর্ব 200 সালে রাজা পুষ্যমিত্র এটাকে ধ্বংস করেন। তারপর 600 খ্রিস্টাব্দে শশাঙ্ক এই গাছকে পুড়িয়ে দেন। তারপরে ঝড়ে এই গাছটি ধ্বংস হয়।
1876 সালে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহ্যাম শ্রীলঙ্কা থেকে এই গাছের চারা, বোধি গাছের চারা নিয়ে এসে আবার এখানে রোপণ করেন। আজ যেটা দেখছি সেটা হলো সেই গাছটিরই পূর্ণরূপ। संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে মাছলন্দা পুকুর বলে। এখানে জ্ঞান প্রাপ্তির পর বুদ্ধদেব এসে 6 সপ্তাহ ধ্যান করেছিলেন। সে সময় ঝড়, বৃষ্টি, রোদ থেকে রক্ষা করেছিল তাকে নাগদেব। আর তারই স্মৃতিতে একটা ছোট্ট মূর্তি করা আছে, বুদ্ধদেবের মাথার উপরে সাপ কোনা তুলে রয়েছে, মানে নাগদেব কোনা তুলে রয়েছে, তাকে রক্ষা করছে। এটা হচ্ছে সেই পুকুরটি। এখন আমরা রয়েছি রয়্যাল ভুটানিজ মনিস্ট্রির সামনে। আসলে বুদ্ধিজম যেখানে যেখানে প্রচার পেয়েছিল বা এখনও আছে, সেখানকার দেশের মানুষ, সেখানকার সরকার বা রাজা, তারা এখানে একটা করে মনিস্ট্রি বানিয়েছে। সেরকম একটি মনিস্ট্রি হয়ে এই ভুটান মনিস্ট্রি। বেশ সুন্দর, ভেতর থেকে দেখে এলাম। ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, তাই ক্যামেরা নিয়ে গেলাম না, বাড়ি থেকে ছবি তুলে আমরা যাচ্ছি। বেশ সুন্দর ডেকোরেটেড। এবার আমরা এসছি, একটু বলছিলাম বিভিন্ন দেশের মনিস্ট্রি আছে। এবার দেখব আমরা জাপানিজ মনিস্ট্রি। আমরা এবার এলাম গ্রেট বুদ্ধার কাছে, যাকে 80 ফুটের বুদ্ধমূর্তিও বলা হয়। ভারতবর্ষের সবচেয়ে বড় বুদ্ধমূর্তি হিসেবে এটাকে ধরা হয়। স্যান্ডস্টোন আর লাল গ্রানাইটে তৈরি এই বুদ্ধমূর্তি। ভি গণপতি স্থাপতির পরিকল্পনায় এই মূর্তিটি বানানো হয়। প্রায় 12,000 পাথর শ্রমিক এখানে কাজ করে। 7 বছর ধরে এটা বানানো হয়। দলাই লামা এটাকে উদ্বোধন করেন। আমরা এখন রয়েছি সুজাতা স্তূপের সামনে। এটাকে সুজাতা গৃহও বলা হয়। 6 বছর তপস্যা করার পর বুদ্ধদেব এই সুজাতার কাছেই পায়েস গ্রহণ করেছিলেন এবং সুজাতার হলেন বুদ্ধদেবের প্রথম শিষ্য। 1973-74 সালে এবং 2001 থেকে 2006 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে খনন কার্য চালান। অনেক কিছু পান এখান থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফলক পান। 800 থেকে 900 খ্রিস্টাব্দের একটি ফলক, যেখানে লেখা রয়েছে দেবপাল রাজসূয় সুজাতা গৃহ। মানেটা হলো সুজাতা গৃহ দেবপাল দ্বারা। এখান থেকেই সিদ্ধান্ত আসা যায় যে এইটা সুজাতার বাড়ি ছিল এবং এর যে গঠনশৈলী, সেখান থেকে বোঝা যাচ্ছে যে গুপ্ত থেকে পাল
এই সময়কালে এটা 3 বার বানানো হয়েছে, 3টে যুগে 3টে স্তরে বানানো হয়েছে। সুজাতা স্তূপ দেখার মধ্য দিয়েই শেষ হলো আজকের ভ্রমণ। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে।